বিছানায় যে বসে আছে সে আমার অফিসের বস, যে কিনা আমাকে দুই চোখে সহ্য করতে পারে না। তাহলে ভাবছেন আমার সাথে বিয়ে কেন হলো তার? এ অনেক কাহিনী। তবে সহজ ভাষায় বলা যায় যে ম্যাডাম আমার সাথে ফেঁসে গেছে, সে ভালোই হয়েছে। কারণ উনার কারণে একটু হলেই চাকরি হারাতাম। তখনই মুখ তুলে তাকায় নিশাত। আমি তোমাকে স্বামীর অধিকার দিতে পারবো না, ভুলে যেও না আমি তোমার বস। বলেছিলাম না, এই মেয়ে আমাকে দুই চোখে দেখতে পারে না। মুচকি হেসে নিজের মনে মনে কথাগুলো বলল আহনাফ। জি অবশ্যই, আমার সেটা মনে আছে। আমিও আপনাকে বউ হিসেবে দেখি না ম্যাডাম। গুড। মনে রাখবে তোমার আমার বিয়ে শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। বাবা যতদিন দেশে আছে এই নাটক চলবে, এরপর আমরা আলাদা। জি ম্যাডাম। যাও ঘুমিয়ে পড়ো। কোথায় যাব? অন্য কোথাও গিয়ে ঘুমাও, এই রুমে না। ঠিক আছে, আমি আঙ্কেলের রুমে যাই। এই না মানে কি? আসলে আমি আবার একা ঘুমাতে পারি না, আর আঙ্কেলও তো একা। আর অন্য রুম তো শুনলাম গোছানো নেই। সব মিলিয়ে আপনিও এই রুমে রাখবেন না, তাই আঙ্কেলের রুমেই যাই। কোথাও লাগবে না যাওয়া, রুমেই ঘুমাও নিচে। এই ঠান্ডায় আপনি তো আবার এসি দিয়ে রুমকে সাউথ পোল বানিয়ে রাখেন। নিশাত বিরক্ত হয়ে একটা কম্বল আর বালিশ ছুঁড়ে দেয় তার দিকে। আহনাফ হেসে ফুলরে বিছানা করে শুয়ে পড়ে। হঠাৎ চোখ পড়ে নিশাতের দিকে। কি মিষ্টি দেখতে মেয়েটা, কিন্তু ভেতর থেকে একটা ঝালমরিচ। অফিসে সবসময়ই বকার উপর রাখতো, এবার তো বাসায়ও একসাথে। ভাবছেন বিয়ের পর নিশাত আহনাফের বাসায় না গিয়ে এখানে কেন? এই বাড়িটা নিশাতের বাবা তৈরি করেছিলেন নিশাতের জন্য। তার ইচ্ছে বিয়ের পর নিশাত আর তার স্বামী এখানে থাকবে। আর এমনিতেও আহনাফের আপন বলতে চাচা ছাড়া কেউ নেই। ছোটবেলায় বাবা মা হারিয়েছে, এরপর চাচা তাকে বড় করেছেন। এসব ভাবতে ভাবতে কখন যে আহনাফ ঘুমিয়ে পড়ে নিজেও বুঝতে পারেনি। সকাল সকাল একটা মিষ্টি ডাকে আহনাফের ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখে কালো শাড়ি পরে হাতে চা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে নিশাত। অসম্ভব সুন্দর লাগছে তাকে। কতক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে আহনাফ। উঠবেন না? উঠুন। আর ঘুমাতে হবে না, নিন চা। আহনাফ ভালোভাবে তাকিয়ে দেখে দরজার কাছে নিশাতের বাবা। আচ্ছা, তাহলে এই জন্য এই নাটক করছে। নিশাতের এই সুন্দর কথার ধরন দেখে নিশাতের বাবা হেসে সেখান থেকে চলে যায়। তিনি যেতেই আহনাফের সামনে থেকে চা নিয়ে বিছানায় বসে নিজের চায়ে চুমুক দেয়। নাস্তা বানানো আছে, খেয়ে অফিসে চলে আসবে, আমি যাচ্ছি। আজও অফিস? তো না, কিছু না। বলে নিশাত তৈরি হতে চলে যায়। আহনাফ উঠে ফ্রেশ হয়ে নাস্তার জন্য বেরিয়ে দেখে নিশাত চলে গেছে। নিশাত আজ ও অফিস গেল। আসলে আমি বলেছি আজ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। ছুটি তো পরেও নেওয়া যাবে, তাই না? নিশাতের বাবা মাথা নাড়ে। নাস্তা করে রেডি হয়ে আহনাফ অফিসের গেটে যেতে দারোয়ান তাকে থামায়। কি হলো? ম্যাডামের আদেশ, কেউ দেরি করলে 20 মিনিট গেটের বাইরে দাঁড়া করিয়ে রাখতে। আরে ম্যাডামকে বলো আমি এসেছি। এই আদেশ শুধু আপনার জন্যই, আমার কিছু করার নেই। বলে দারোয়ান ভেতরের দিকে চলে যায়। এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে আহনাফ। কি গরম পড়েছে। 30 মিনিট হতেই দারোয়ান গেট খুলে দেয়। আহনাফ দ্রুত ভেতরে গিয়ে নিজের ডেস্কে গিয়ে কাজ শুরু করে। রোদে থাকার ফলে ঘেমে অবস্থা নাজেহাল তার। হঠাৎ পাশ থেকে তার কলিগ হেনা বলে ওঠে, কি ব্যাপার আজ এত লেট? আর ঘেমে কেন? ও কিছু না, আসলে বাইরে যা রোদ। ঠিক আছো? তখন নিশাত এসে, অফিসে গল্প করার জন্য আসোনি তোমরা, আর তুমি লেট করে এসেও এত গল্প কিসের? সরি ম্যাম। কাজ শেষ করে আমার সাথে দেখা করুন মিস্টার আহনাফ। ঠিক আছে ম্যাম। নিশাত কেবিনে চলে যায়। আহনাফ যত দ্রুত পারে কাজ শেষ করে ছুটে যায় কেবিনে। কেবিনে গিয়ে দেখে নিশাত রাগে চোখে তাকিয়ে আছে। আহনাফ গিয়ে বসবে, কিন্তু তার আগেই আমি বসতে বলিনি, দাঁড়িয়ে থাকো। জি ম্যাম।
ফাইল। আহনাফ ফাইলগুলো নিশাতের দিকে বাড়িয়ে দেয়। নিশাত ফাইল দেখতে থাকে আর আহনাফ দাঁড়িয়ে তা দেখতে থাকে। সব ঠিক আছে। ধন্যবাদ। যাও, আমি আরো ফাইল পাঠাচ্ছি, শেষ করো। আরও? কোনো সমস্যা? না না। যাও। আহনাফ মাথা নিচু করে বেরিয়ে যায়। সে যেতেই নিশাত মুচকি হাসে। সারাদিন অফিসের কাজ শেষ করে ছুটির পর গেটের সামনে যেতে দেখে গাড়ি নিয়ে অপেক্ষা করছে নিশাত। এটা দেখে অবাক হয়ে যায় আহনাফ। গাড়ির দিকে এগিয়ে আসে সে। উঠে বসো। আমি চাই না আমরা দুজন আলাদাভাবে বাসায় যাই, আর বাবা সেটা নিয়ে কিছু ভাবুক। আচ্ছা। আহনাফ উঠে বসে গাড়িতে। বাসে এসে আহনাফ সোফায় হেলান দিয়ে বসে। নিশাত ফ্রেশ হয়ে এসে দেখে আহনাফ সোফায় ঘুমিয়ে আছে। সারাদিন যা চাপ গেছে তার উপর এটা দেখে কোথাও না কোথাও নিশাতের একটু খারাপ লাগে। এসিটা ছেড়ে দিয়ে একটা কাঁথা আহনাফের গায়ে দিয়ে রান্নাঘরে চলে যায় নিশাত। ঘুম থেকে উঠে দেখে রাত 8টা বাজে আর নিজের গায়ে কাঁথা দেখে একটু অবাক হয়ে যায় আহনাফ। উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখে নিশাত টেবিলের উপর মাথা ফেলে ঘুমিয়ে আছে। কিন্তু চুলার দিকে তাকিয়ে আহনাফ আতকে উঠে রান্না পুড়ে গেছে। আহনাফ দ্রুত ছুটে গিয়ে চুলা বন্ধ করে সব নামায়। নিশাতের বাবা বাইরে গেছেন, কিন্তু রান্না তো সব পুড়ে গেছে। খাবে কি তাহলে? নিশাতকে ডাকতেও ইচ্ছে করছে না। সারাদিন কাজের চাপ হয়তো বেশি গেছে তার উপর, তাই নিশাতকে না ডেকে নিজেই খাবার রান্না বসে। রান্নার হাত বেশ পাকা তার। পছন্দের কাজের মধ্যে রান্নাও আছে। রান্না বসিয়ে রুমে গিয়ে পুরো রুম গুছিয়ে নেয় সে। আহনাফ বেশ গোছানো ছেলে, আর অন্যদিকে নিশাত শুধু নিজের জন্যই যত্নশীল। নিশাত ঘুম থেকে উঠে পুরো বাড়ি অন্ধকার। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আলো নেই কেন? আর আহনাফ কোথায়? ফোন হাতে নিয়ে এদিক ওদিক দেখতে থাকে নিশাত। দোতলার জানালায় গিয়ে তার গায়ে কাটা দেয়। বাড়ির ঠিক বাইরে কিছু বড় গাছ, যা দেখেই কারোর ভয়ে শরীর ঠান্ডা হয়ে যাবে। ভয়ে গলা শুকিয়ে যায় নিশাতের। দ্রুত সিঁড়ি দিয়ে নামতেই ধাক্কা লাগে কারোর সাথে, আর এর ফলে চিৎকার দিয়ে ওঠে নিশাত। কিন্তু তখনই ফোনের আলোতে দেখতে পায় নিশাতের সামনে দাঁড়িয়ে আছে আহনাফ। আহনাফকে দেখে যেন নিশাতের দেহে প্রাণ ফিরে আসে, আর ভয়ে ভয়ে আহনাফকেই নিশাত জড়িয়ে ধরে। আহনাফ হতবাক হয়ে যায়। নিশাতকে কান্না করতে আগে দেখেনি সে। নিশাত মেয়েটা সাহসী বলে জেনে এসেছে সে। তখনই আলো ফিরে আসে। আমি আসবো? বাবার কণ্ঠ শুনে নিশাতের হুঁশ ফিরে আসে। দ্রুত আহনাফকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। এরপর সেখান থেকে রুমে চলে যায়। নিশাতের বাবা হেসে সেখান থেকে চলে যায়, আর আহনাফ সেখানেই দাঁড়িয়ে থাকে। রাতে নিশাতের বাবা আর আহনাফ খাবার টেবিলে এসে বসে। নিশাত ফ্রেশ হয়ে গিয়ে দেখে রান্নাঘরে সব গোছানোই আছে। নিশাত ভাবে ঘুমানোর পর আহনাফ তার রান্না নামিয়ে গুছিয়ে রেখেছে, তাই সে সেগুলো ভেবেই টেবিলে এনে রাখে। আজ আমি তোমার জন্য স্পেশাল রান্না করেছি বাবা। বাহ, কি সেটা? তোমার পছন্দের চিলি চিকেন। কথাটা শুনে আহনাফ মাথা নাড়ে, কারণ সে তো চিলি চিকেন রান্না করেনি। কিন্তু আহনাফের ইশারা না বুঝে ঢাকনা খুলে দিতে নিশাত তার বাবা অবাক। কোথায় চিলি চিকেন? এটা তো অন্য একটা রান্না। নিশাত অবাক হয়ে তাকিয়ে থাকে। আচ্ছা মা, রান্না তুই নিজে করছিস তো? বলে তিনি আহনাফের দিকে তাকায়। আহনাফ নিশাতের দিকে তাকিয়ে আছে। নিশাতও ভুরু কুঁচকিয়ে তাকিয়ে আছে। আহনাফ বুঝতে পারছে আর রাতে তার খবর আছে। খাবারের সময় নিশাত বারবার আর চোখে তাকাচ্ছিল আহনাফের দিকে। এতেই গলা শুকিয়ে যাচ্ছিল আহনাফের। কোনোভাবে খাবার শেষ করে রুমে গিয়ে বসে আহনাফ। নিশাত সব গুছিয়ে রুমে গিয়ে দেখে আহনাফ আকাশের দিকে তাকিয়ে আছে। এই যে আমার রান্নাটা কোথায়? আমার রান্না কেন নেই? আসলে ম্যাম, আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন আপনার রান্না অক্কা পেয়েছে। মানে পুড়ে গেছে সব। কি বলছো? জি। নিশাত কিছুক্ষণ
চুপ থেকে কিছু না বলে টেবিলে বসে অফিসের কাগজ ধরে আহনাফ বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কাজ করতে করতে হঠাৎ আহনাফের দিকে তাকায় নিশাত। তাকে এভাবে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, আকাশে কি এমন দেখছো? চাঁদ, আজকে চাঁদটার আলো যেন অন্য দিনের চেয়ে বেশি, বেশ সুন্দর লাগছে। কি লাভ দেখে সময় নষ্ট করা? হয়তো আসলেই সময় নষ্ট, তবে সুন্দর জিনিস উপভোগ করাই ভালো। করতে থাকো। বলে কাজে মন দেয় নিশাত। হঠাৎ আহনাফের ফোন বেজে ওঠে। আহনাফ আসার আগে চোখ পড়ে নিশাতের। স্ক্রিনে হেনা নামটা ভেসে আছে। আহনাফ এসেই ফোনটা রিসিভ করে বারান্দায় চলে যায়। কিছুক্ষণ পর কথা শেষ করে এসে দেখে নিশাত তৈরি হচ্ছে কোথাও যাবার জন্য। কোথায় যাচ্ছেন ম্যাম? রবিন কল দিয়েছে। এত রাতে কোনো ছেলের সাথে বের হওয়া ঠিক দেখায় না। তোমার সাহস কি করে হয় আমার উপর কথা বলার? আমি কি করব না করব তোমাকে জিজ্ঞেস করতে হবে? সরি ম্যাম। ভবিষ্যতে এই সাহস আর দেখাবে না। বলেই রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায় নিশাত। আহনাফ চুপ করে দাঁড়িয়ে থাকে। জানালা দিয়ে দেখে নিচের গাড়িতে অপেক্ষা করছে রবিন, আর নিশাত গিয়ে গাড়িতে উঠে চলে যায়। জানালার পাশেই একটা চেয়ার নিয়ে বসে থাকে আহনাফ। রাত 1টা। নিশাত বাসায় ফিরেই দেখে রুমের লাইট জ্বালানো। রুমে গিয়ে দেখে জানালার পাশে আহনাফ চেয়ারে ঘুমিয়ে আছে। একরকম বিরক্ত হই টেবিল থেকে পানি নিয়ে আহনাফের গায়ে ছুঁড়ে দেয়। আহনাফ লাফিয়ে ঘুম ভেঙে উঠে দাঁড়ায়। সামনে তাকিয়ে দেখে নিশাত। নিজের জায়গায় ঘুমাও। বলে গজগজ করতে করতে চেঞ্জ করতে যায় নিশাত। আহনাফ বুঝতেই পারল না তার ভুল কি। তাও কিছু না বলে ফ্লোরে বালিশ নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম ভেঙে যায় নিশাতের ডাকে। সেই সকালের নাটক, এরপর আবার অফিস। প্রতিদিন 20 থেকে 30 মিনিট বাইরে থাকতে হয় আহনাফের। আর রোজ রাতে আড্ডায় বেরিয়ে যায় রবিনের সাথে নিশাত। এভাবেই কেটে যায় 1 মাস। কিন্তু এই মাসটাই রবিন ধীরে ধীরে আরও ক্লোজ হতে থাকে নিশাতের, যা আহনাফের ভালো লাগে না। আবার সাহস করে নিশাতকেও বলতেও পারছে না। ইতিমধ্যে নিশাতের বাবা গ্রামের বাড়িতে গিয়েছেন কিছু কাজে, তাই সকালের ভালো ব্যবহারটাও তেমন পায় না আহনাফ। কিন্তু একদিন রাতে আকাশ মেঘলা, যে কোনো সময় ঝড় শুরু হতে পারে। আহনাফ বারান্দায় দাঁড়িয়ে। নিশাত আজও বাইরে যাবার জন্য তৈরি হচ্ছে। আজ না গেলে হয় না? কেন? বাইরে যা আবহাওয়া, যে কোনো সময় ঝড় নামতে পারে। সমস্যা নেই বলে নিশাত বেরিয়ে যায়। আহনাফের ব্যাপারটা ভালো লাগে না। কেন যেন আজ মনটা অশান্ত হয়ে আছে। বাইরের পরিবেশটাও যেন তার মনের মতোই আপাতত স্তব্ধ, কিন্তু যে কোনো বড় ঝড় আসবে। রাতে 8টার মাঝে হঠাৎ সবাই খেয়াল করে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তাই এক এক করে সবাই বিদায় নেই। শেষে শুধু নিশাত, রবিন আর আরেকজন থেকে যায়। হঠাৎ ঝুম বৃষ্টি নেমে যায়। ভিজতে ভিজতে 3 জন ছুটতে থাকে। একজন তো তার পাশেই চলে যায়। আর রবিন আর নিশাত ভিজতে ভিজতে গাড়িতে গিয়ে বসে। নিশাত ব্যাগ থেকে রুমাল বের করে চুল আর মাথা মুছতে মুছতে বাইরের দিকে তাকিয়ে থাকে। কিন্তু রবিনের চোখ নিশাতের দেহের উপর। ভেজা নিশাতকে যেন আরও বেশি মোহনীয় লাগছে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে যায় নিশাতের ঠোঁটের দিকে। নিশাত আচমকা ব্যাপারটা লক্ষ্য করে ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে গালের চর বসিয়ে দেয়। তোমার মাথা ঠিক আছে? এই কি করছিস এইসব? কিন্তু রবিন তখন এসব শোনার পাত্র নয়। ঝাঁপিয়ে পড়ে নিশাতের উপর। নিশাত কোনোভাবে তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বেরিয়ে ছুটতে থাকে। আর সে বুঝতে পারছে কেন আহনাফ বারবার না করত। সুযোগ পেলে কেউ ছাড়বে? কান্না করতে করতে ছুটতে থাকে নিশাত। পেছনে রবিনও আসছে ভেবে ভয়ে তার গলা শুকিয়ে যায়। একদিকে রাত 2টা বেজে গেছে, এখনও নিশাতের খোঁজ নেই। তাই চিন্তায় আহনাফের ভালো লাগছে না। হঠাৎ ফোন বেজে উঠতেই ছুটিকে ফোন হাতে নিয়ে দেখে নিশাতের কল। ফোন রিসিভ করতেই শুনতে পায় ওপার থেকে নিশাতের ভারী কান্নার শব্দ। নিশাত কিছু বলতে পারছে না, শুধু কান্না করছে।
ম্যাম, আপনি কান্না করছেন কেন? ঠিক আছেন? আমি আসছি। কোথায় আছেন? আসছি আমি। কিছু বুঝতে না পেরে যেভাবে আছে সেভাবেই বেরিয়ে পড়ে আহনাব, কিন্তু ছুটে বাড়ির গেটের সামনে আসতে দেখে গেটের সামনে ছাউনি নিচে হেলান দিয়ে মাথা গুটিয়ে কাঁদছে নিশাত। আহনাব তার সামনে বসতে নিশাত মুখ তুলে তাকায়। আমাকে ক্ষমা করে দাও, আমি আর রাতে বাইরে যাব না। কান্না জড়িত কথাগুলো ঠিক যেন আহনাবের বুকে লাগে, কিন্তু কি হয়েছে তার, আর কেনই বা নিশাত এসব বলছে? রুমে ফিরে নিশাত কিছু না বলে শাওরে চলে যায়। আহনাব কিছু বুঝতে না পেয়ে চুপচাপ অপেক্ষা করে। কিছুক্ষণ পর বেরিয়ে আসে নিশাত। আহনাবের দিকে তাকিয়ে দেখে আহনাব যেন কিছু জানার জন্য আগ্রহ নিয়ে বসে আছে। রাতে খেয়েছো? নিশাতের কথাটা শুনে আহনাব অবাক হয়ে তাকিয়ে থাকে। এই প্রথম নিশাত তার খোঁজ নিল খেয়েছে কিনা। আহনাবের মুখে একটা হাসি ফুটে ওঠে। না, এখনো খাইনি। আচ্ছা টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। আহনাব মাথা নেড়ে উঠে গিয়ে টেবিলে বসে। নিশাত খাবার এনে বেড়ে দেয়। আহনাব যেন কোনো স্বপ্ন দেখছে, অবাক চোখে তাকিয়ে থাকে নিশাতের দিকে। এই স্বপ্ন কখনো শেষ না হলেই যেন সে খুশি। কাল একটা অনুষ্ঠানে যেতে হবে, যাবে? কোথায়? আমার একটা কাছের আপুর কোম্পানির ব্রাঞ্চ ওপেনিং। আমি গিয়ে করব? ফিরতে রাত হবে আমার, তুমি না গেলে একাই ফিরতে হবে। না না, আমি যাব। নিশাত মাথা নেড়ে খাবার শেষ করে উঠে যায়। আহনাব খুশিতে নেচে ওঠে। পরের দিন বিকেল, আহনাব ঘুমিয়েছিল। হঠাৎ কেউ তার গায়ে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে উঠে লাফিয়ে দেখে সামনে নিশাত একটা কালো শাড়ি পরে আছে, খোলা চুল। আহনাব হা করে তাকিয়ে থাকে। মেয়েটা পরীর থেকে কম না। হা করে তাকিয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, এই স্যুটটা পরো। আহনাব তাকিয়ে দেখে একটা কালো স্যুট রাখা পাশে। আহনাব তুরত গিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নেয়। রেডি হয়ে এসে দেখে গাড়িতে নিশাত অপেক্ষা করছে, কিন্তু সে পাশের সিটে, এমনিতেই ড্রাইভার সিটে বসে। আহনাব গিয়ে দাঁড়ের সামনে। আজ গাড়ি তুমি চালাও। জি ম্যাম। আহনাব দ্রুত গাড়িতে উঠে বসে। বেশিক্ষণ লাগলো না পৌঁছাতে। সেখানে পৌঁছাতেই নিশাত সবার সাথে আলাপ করতে যায়, আর আহনাব খাবার সেশনে চলে যায়। খাদ্যপ্রিয় মানুষ সে। নিশাত কথা বলছিল সবার সাথে। তখনই আপু, আমাদের দেখলে না? নিশাত ঘুরে তাকিয়ে দেখে আনোয়ার আর মিম দাঁড়িয়ে আছে, পুরনো বন্ধু। আরে তোমরা এত দেরি কেন? আর বলবেন না, ওর তৈরি হতে এত সময় লাগলো। মোটেও না আপু। আচ্ছা হলো হলো। তামিম, মেহেদি, ফারিয়া সবাই ওদিকে আছে, চলো। বাহ, ওরা এলো আর আমাকে বললো না? মাত্র এলাম আমরা। এখানে সবাই আছে কিন্তু একজনই মিসিং। না, ওই তো এসে গেছে। কথাটা শুনে নিশাত তাকিয়ে দেখে গেট দিয়ে প্রবেশ করতেই সে। নিশাত ছুটে গিয়ে সামনে দাঁড়ায়। নিশাতকে দেখে হাসি মুখে তাকায় হায়া। কেমন আছো আপু? এই তো, তুমি? শুনলাম বিয়ে করেছ। তোমার উপর রাগ আমি, তুমি আসোনি। সরি রে, আসলে এখন তো সব একাই সামলাতে হয়, তাই আর কি। ঠিক আছে, চলো সবাই ওখানে। আমাকে এখন আবার একটু বের হতে হবে। কেন আপু? আজ কয় তারিখ? আজ তো তারিখটা মনে করতে নিশাতের মুখটা মলিন হয়ে যায়। হায়ার দিকে তাকিয়ে দেখে তার মুখেও একটা মলিন হাসি। আপু চলো, আমিও যাব। না, তুমি থাকো। না আপু, চলো। তখনই পাশে এগিয়ে আসে আহনাব, কিন্তু নিশাত তাকে থামিয়ে দেয়। তুমি থাকো, আমরা একটু পরেই ফিরে আসবো। ঠিক আছে ম্যাম। নিশাত আর হায়া গাড়িতে উঠে যেতে থাকে অজানা স্থানের দিকে। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আপু। তোমাদের জন্য একটা বছর আমার কাছে যেন এক যোগ। কিন্তু আমি এখনো জানি না কেন হলো এমনটা। সব ঠিক ছিল আর এক মুহূর্তে সব শেষ। আমরা ওর হাসির ভেতরে লুকিয়ে থাকা কষ্ট বুঝতে পারিনি। জানো, এখন খুব ঘৃণা হয় নিজের উপর। প্রথমে পরিবার, এরপর কাছের মানুষ, বন্ধু বান্ধব, এরপর আমিও। কেউ বুঝতে পারিনি ও ধীরে ধীরে আমাদের থেকে দূরে যাচ্ছে।
বুঝতে পারেনি ওর হাসিটা মিথ্যে ছিল। নিশাত তাকিয়ে দেখে হায়ার চোখে পানি গাল বেয়ে বুক অব্দি নেমেছে। নিশাত চুপ করে থাকে। আমাকে এত ভালোবাসা দিয়ে রেখেছিল যে আমি সেটার জন্য বুঝতেই পারিনি ওর ভিতরে কি চলছে। আর সে রাতে যখন ওই কলটা আসলো, সবটা শেষ। বলতেই গাড়ি থামায় নিশাত। হায়া মাথার কাপড় দিয়ে গাড়ি থেকে নামে। রাস্তার পাশে কাঁচা রাস্তা ধরে একটু এগিয়ে যেতেই একটা বড় গাছ, আর তার নিচেই একটা কবর। আজও আকাশে ঝড়ো ভাব, বিদ্যুৎ চমকাচ্ছে বারবার। নিশাত দূর থেকে তাকিয়ে দেখে কবরটা জিয়ারত শেষ করে ডুকরে কেঁদে ওঠে হায়া। নিশাত চেয়েও পারছে না থামাতে। কিছুক্ষণ পর হায়া উঠে দাঁড়ায়, ঘুরে হাতটা ধরে। নিশাত গাড়ির দরজা খুলে আর হায়া এসে গাড়িতে বসে। নিশাত গাড়ি চালু দিতেই একটা বাজ পড়ে, আর সেই আলোতেই কবরে কাব্য নামটা স্পষ্ট দেখা যাচ্ছে। নিশাত আর হায়া গাড়ি নিয়ে ফিরে আসে ভ্যানুতে। হায়া মুখ মুছে স্বাভাবিক হয়ে প্রবেশ করে। আড্ডায় বসে সবাই। তা নিশাত, তোমার স্বামী আসেনি? নিশাত কিছুক্ষণ ভেবে উত্তর দেয়। খাবার নিয়ে পড়ে আছে। এটা শুনে সবাই হেসে দেয়। তামিম আনোয়ারার স্বামী হিসেবে কেমন? মোটামুটি। আচ্ছা তাই? সত্যি বলতে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি ওকে পেয়ে। ও আমার রান্নার ভুল কখনোই ধরেনি। মাঝে মাঝে খারাপ খারাপ হলেও চুপচাপ খেয়েও আমাকে বলবে না। তবুও আমি নিজেকে বলতে গেলেই শুনবে না। হয়, এমন ছেলেও হয়। নিশাত হায়ার দিকে তাকায়। নিশাতের মনে আছে একবার হায়া আর সে মিটিংয়ে গিয়েছিল, আর সেখানে হায়া যখন বক্তব্য দিচ্ছিল তখন কাব্য একটা চেয়ারে বসে গালে হাত দিয়ে হাসি মুখে মুগ্ধ হয়ে তাকিয়েছিল হায়ার দিকে। এমনকি অফিসের খাবার নিজেই আনতো, হায়া কাজে ব্যস্ত হলে খাইয়েও দিত। হায়া হয়তো এজন্যই কথাটা বলল। নিশাত হায়ার হাতে হাত রাখলো। হায়া একটা হাসি দিয়ে তার দিকে তাকায়। আর এমন ছেলেদের অনুভূতি অনেক গভীর হয়, বুঝতে পারার আগেই মাঝে মাঝে হারিয়ে যায়। হায়া আস্তে আস্তে বলে, যা নিশাত শুনতে পায়। নিশাত ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে আহনাব চেয়ারে দুপা ভাঁজ করে বসে খাবার খাচ্ছে। নিশাত কিছু একটা আজ করতে পেরে দ্রুত উঠে এক গ্লাস পানি নিয়ে আহনাবের পেছনে গিয়ে দাঁড়ায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আহনাবের গলায় খাবার আটকে যায়। সে তো পানি আনেনি, কিন্তু পেছন থেকে গ্লাসটা বাড়িয়ে দেয়। আহনাব দ্রুত পানি খেয়ে হাঁপ ছেড়ে বাঁচে। নিশাতের দিকে তাকিয়ে দেখে নিশাত মাথা নেড়ে সেখান থেকে হেঁটে যায়। নিশাত গিয়ে সবাই সহ খেতে বসে। তোমার হাজবেন্ডকে ডাকবে না? ও আগে খেয়ে নিয়েছে, এখন ডাকলেও খেতে পারবে না। কিন্তু তখনই পেছনে আহনাব হাজির, বলে, আমি কখন বসবো খেতে? কথাটা শুনে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। বিশেষ করে নিশাত বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। আপনি আরো খাবেন? হ্যাঁ, তখন নাস্তা করলাম। আরে নিশাত, সমস্যা কি? বসো ভাই। 1 মিনিট। নিশাত ব্যাগ থেকে একটা ইনো বের করে পানিতে গুলে আহনাবকে দেয়। এটা আগে শেষ করে নাও, তারপর কিছুক্ষণ রেস্ট, তারপর খাবে। প্রয়োজনে আমি অপেক্ষা করব। আরে আমাদের এসব লাগবে না, চিন্তা করবেন না। অনুষ্ঠান থেকে ফেরার 1 ঘন্টা পর বিছানায় পেট ব্যথায় কাটতে থাকে আহনাব। সামনে নিশাত চোখ গরম করে তাকিয়ে আছে। আহনাবের এবার কি হবে? আহনাব ভয়ে ভয়ে নিশাতের দিকে তাকায়। নিশাত কিছুক্ষণ চোখ গরম করে তাকিয়ে মাথা নেড়ে উঠে রুম থেকে বেরিয়ে যায়। আহনাব চুপ করে শুয়ে থাকে। তখনই আবার নিশাত কিছু মেডিসিন নিয়ে এসে আহনাবের সামনে বসে। এক এক করে 2টো ট্যাবলেট আহনাবের হাতে ধরিয়ে দেয়, পানির গ্লাস সহ। এগুলো সহ খেয়ে নাও। জি। নিশাত উঠে চেঞ্জ করতে চলে যায়। পরের দিন নিশাত একাই অফিসে চলে যায়। আহনাবকে বলে যায় যেন বিছানা থেকেও না ওঠে। সকাল থেকে একা থাকতে থাকতে আহনাব বিরক্ত হয়ে যায়। দুপুর হয়ে আসতেই ভাবলো একটু হেঁটে আসবে, কিন্তু বিছানা থেকে বাইরে পা রাখতে কারোর একটা ছায়া দরজায় পড়ে। আহনাব তাকিয়ে দেখে নিশাত অফিস থেকে ফিরে রুমের দরজায় দাঁড়িয়ে আছে। আমি তোমাকে না করেছিলাম উঠতে। সরি ম্যাম। আমি রান্না করে নিচ্ছি। তোমার কিছু চাই?
না না ঠিক আছি আমি। ঠিক আছে। নিশাত রান্না করতে চলে যায়। হঠাৎ নিশাতের পরিবর্তন দেখে আহনাফ অবাক আবার খুশিও। দুপুরে রান্না শেষ করে খাবার সোজা রুমেই নিয়ে আসে নিশাত। বেশ ভালো খাবার, ঝাল ছাড়া। খাবার শেষ করে নিশাত অফিসের কাজে বসে। তখনই আহনাফ উঠে দাঁড়ায় তার সামনে। কিছু বলবে? আসলে সব বন্ধুরা আজ দেখা করার কথা, আমি যাই। পেটের ব্যথা? এখন নেই তো। আচ্ছা, কিন্তু 9টার আগে ফিরবে। মাত্র 9টা? ঠিক আছে ম্যাম। বলে আহনাফ তৈরি হয়ে নেয় বের হতে। দাঁড়াও। নিশাতের ডাকে দরজায় থমকে যায় আহনাফ। নিশাত উঠে ব্যাগ থেকে একটা ঘড়ির বক্স বের করে ঘড়িটা আহনাফের হাতে পরিয়ে দেয়। আহনাফ অবাক, কারণ এটা সেই ঘড়ি যা সে গতরাতে অনলাইনে দেখেছে আর তার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দাম বেশি, তাই আর ভাবিনি এই ব্যাপারে। এত দামি ঘড়ি আর নিশাত জানলো কিভাবে? ঠিক 9টার আগে ফিরবে। বলেই নিশাত নিজের জায়গায় গিয়ে বসে। ঠিক আছে, আসি আমি। রাত 8:45। আহনাফ এখনও বাসায় আসেনি। খাবার টেবিলে খাবার সাজিয়ে বসে আছে নিশাত। এখনও আহনাফের খোঁজ নেই। নিশাত উঠে বাদবাকি কিছু কাজ সেরে নেয়। রাত 9:27। এখনও আহনাফ আসেনি। রাত 10:37। টেবিলেই ঘুমিয়ে পড়েছিল নিশাত। উঠে দেখে আহনাফ এখনও আসেনি। এবার চিন্তা বাঁধে মনে, কিন্তু তখনই ফোন বাজে তার। দ্রুত ফোন হাতে নিয়ে দেখে আহনাফের কল। কানে নিতেই শুনতে পায়। হ্যালো, কে? আহনাফের বস বলছেন? আসলে ম্যাম, ওর পরিবারের তো কেউ নেই। ওর বাসায় ফেরার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। আমরা ওকে সিটি হসপিটালে নিয়ে এসেছি। আপনার কাছে ওর আপন কারোর নাম্বার থাকলে জানিয়ে দিন। বলেই কল কেটে যায়। স্তব্ধ হয়ে যায় নিশাত। সময় নষ্ট না করে দ্রুত গাড়িতে উঠে রওনা দেয়। খুব খারাপ লাগছে তার। হঠাৎ আয়নার দিকে তাকাতেই অবাক হয়ে যায়। তার চোখ ভেজা। আহনাফের জন্য? কিন্তু কেন? এসব ভাবতে ভাবতেই নিশাত হসপিটালে পৌঁছায়। দ্রুত ভেতরে গিয়ে খোঁজ নেয়। কেবিনের সামনে এসে দেখে আহনাফের বন্ধুরা দাঁড়িয়ে আছে। তাকে দেখে সবাই একটু এগিয়ে আসে। ম্যাম, আপনি ওর বস না? ওর কি পরিবারে কেউ আসেনি? মানে ওর চাচা আর আপন কেউ? নিশাত রেগে আছে প্রচুর। রেগে বলল, আমাকে এত পরে কেন কল দিলে? সবার আগে কেন না? ম্যাম, ওর ফোনে আমাদের নাম্বার বাদে শুধু 2টো নাম্বার ছিল। ওর চাচা আর বস, মানে আপনার। মানে এই ব্যাপারে অফিসের বস কি করবে তাই আমরা ও ঠিক আছে। জি ম্যাম, ও একটুর জন্য বেঁচে গেছে। ও প্রায় ট্র্যাকের সামনে চলে গিয়েছিল, কিন্তু কেউ একজন ওকে অন্যদিক থেকে টান দেয়। এরপর আমরা গিয়ে দেখি ওর মাথা ফেটে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর আমরা এখানে নিয়ে এলাম। এখনও অজ্ঞান। ডাক্তার বলল কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। নিশাত কেবিনের দরজা খুলে ভিতর গিয়ে আহনাফের পাশে বসে। চোখ মুছে নিজেকে সামলে নেয়। বাইরে থেকে তাদের থেকে আহনাফের ফোনটা নিয়ে এসেছে সে। ফোনে আসলেই তার নাম্বার বসদের সেভ করা। নিশাত একবার আহনাফের দিকে তাকিয়ে নাম্বারটা বস থেকে বউ নাম লিখে সেভ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই আহনাফের জ্ঞান ফিরে আসে। আহনাফ তাকিয়ে দেখে সব বন্ধুরা তাকে ঘিরে ধরে আছে। এখন ভালো লাগছে? হ্যাঁ। আপনারা চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। ওনার গুরুতর কিছু হয়নি, শুধু খেয়াল রাখবেন মাথায় যেন চাপ না লাগে। ঠিক আছে ডাক্তার। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আহনাফ ওঠে। ফোন হাতে নিয়ে দেখে রাত 3টা বেজে গেছে। এই সময় ডাক্তার। কিছু ভাবার আগেই তাকিয়ে দেখে কেবিনের সামনে ডাক্তারের সাথে কথা বলছে নিশাত। বুকের ভেতর ধক করে ওঠে তার। কথা শেষ করে কেবিনে আসে নিশাত। নিশাত আহনাফের দিকে একবারও তাকায়নি, বরং তার বন্ধুদের বলে যেন তারা সহ আহনাফকে গাড়িতে নিয়ে আসে। বাইরেই গাড়ি বলে নিশাত বেরিয়ে গাড়িতে এসে বসে। আহনাফ এসে সামনে বসে। তার সাথে 3 বন্ধু পিছনে ছিটে নিশাত গাড়ি চালাতে শুরু করে। বাহ আহনাফ, তোর বস খুব ভালো। আহনাফ তাকিয়ে দেখে নিশাত যেন প্রচণ্ড রেগে আছে। হ্যাঁ বস আমি। ও খুব ভালো কাজ করে, তাই বস হয়ে ওর কেয়ার করি। বস তো তাই। আহনাফ বুঝতেই পারল না কেন সে
একটা কথাই এতবার বস উচ্চারণ করলো। একে একে সবাইকে নামিয়ে দিয়ে বাসায় ফিরে আসে নিশাত আর আহনাব। বাসায় ফিরে রুমে গিয়ে একটা বালিশ নিয়ে অন্য রুমে চলে যায় নিশাত। আহনাব কিছুই বুঝতে পারল না। পরের দিন সকালে উঠে দেখে নিশাত আগেই বেরিয়ে গেছে অফিসের জন্য। আহনাব দ্রুত এই অবস্থাতেও তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। অফিসে যাবার সময় কাল রাতের কথা মনে ভেসে ওঠে। ট্রাক তার দিকে ছুটে আসছিল, তখন একটা হাত তাকে টান দিয়ে সরিয়ে নেয়। তার মুখ সে দেখেনি, শুধু চোখ জোরে দেখেছে। মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা, আর কানে এসেছিল অনেকটা পাখির পাখা ঝাপটানোর শব্দ। কে ছিল সে? অফিসে পৌঁছে দেখে সবাই কেমন চুপ হয়ে আছে, আর নিশাতের কেবিন থেকে একরকম ঝগড়ার শব্দ আসছে। আহনাব গিয়ে দেখে রবিন এসেছে। সেই রাত নিয়ে কথা কাটাকাটি করছে নিশাতের সাথে। নিশাত তাকে বারবার বেরিয়ে যেতে বলছে, কিন্তু রবিন মাঝে মাঝে এমন কথা বলছে যে সে হুমকি দিচ্ছে। আহনাব ভেতরে যেতেই রবিন তার দিকে এগিয়ে এসে কলার ধরে ধাক্কা দিয়ে কেবিনে বাইরে ফেলে দেয়। সামান্য কর্মচারী হয়ে আমাদের কথা শোনানোর সাহস কি করে হয়? বলে রবিন দরজা লাগিয়ে দেয়। আহনাব উঠে চেয়ারে বসে মাথা নিচু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই গেট খুলে রবিনকে ধাক্কা দিয়ে বের করে দেয় নিশাত। রবিন উঠে রেখে নিশাতের দিকে যেতেই কেউ তাকে পেছন থেকে টেনে ধরে। রবিন পেছনে তাকায়। আহনাব তার ঘাট টেনে ধরে আছে। রবিন কিছু বলতে যাবি, তার আগেই এক ঘাসকা টানে সোজা ফ্লোরে ফেলে দেয় আহনাব তাকে। নিশাত অবাক হয়ে তাকিয়ে দেখে আহনাবের মুখ গম্ভীর হয়ে আছে, চোখ কেমন একটা স্তব্ধ হয়ে আছে, রাগের ভাব স্পষ্ট। তোর এত বড় সাহস! কথা শেষ করার আগেই এক সেকেন্ডের মধ্যে আহনাব ঝুঁকে বসে একদম রবিনের চোখের খুব কাছে। এরপর থেকে ওর কাছে যাবার চেষ্টা করলেও আমার থেকে খারাপ কেউ হবে না। বের হ। রবিনের বুকে ভয় জমে যায়। কোনোভাবে উঠে সে একবার নিশাতের দিকে তাকিয়ে বেরিয়ে যায়। নিশাত আহনাবের দিকে যেতে আহনাব ঘুরে তাকায়। সরি ম্যাম, আমার এটা করা উচিত হয়নি। নিশাত কিছুক্ষণ চুপ করে এরপর মুচকি হেসে সেখান থেকে চলে যায়। আহনাব আর বাকিরা অবাক। আহনাব নিজের চেয়ারে বসতেই সবই এগিয়ে আসে। তোমার রাগী রূপ এমন, তা তো জানা ছিল না। আমিও জানি না কি হলো হঠাৎ। তখন কেবিন থেকে নিশাত ডাক দেয়। আহনাব দ্রুত কেবিনে গিয়ে দেখে নিশাত তার জন্য অপেক্ষা করছে। আহনাব গিয়ে সামনে দাঁড়ায়। আমরা দুপুরেই বাসায় ফিরবো, কাজের চাপ নেই, এখানে বসে থাকো। কিছু কাজ এগিয়ে রাখি। চুপচাপ করে বসো। ধমকে চুপ করে বসে থাকে আহনাব। দুপুরে নিশাত কাজ শেষ করে সব গোছাচ্ছিল। আহনাব বের হতে দেখে সবাই কী নিয়ে যেন আলোচনা করছে। আহনাব এগিয়ে যেতেই হেনা উঠে দাঁড়ায়। কাল তোমার প্ল্যান কি? কিসের প্ল্যান? ওমা, জানো না? কাল তো ম্যামের জন্মদিন। কাল? হ্যাঁ, জানো না? তখনই নিশাত বেরিয়ে আসে। তোমার হলো? চলো। আহনাব আপনার সাথে যাবে। হ্যাঁ। ওকে কি কোনো বিশেষ কাজে নিচ্ছেন ম্যাম? না মানে ওকে দেখতে মনে হচ্ছে অসুস্থ। সেটা আমি দেখব, তোমরা না। এসো তুমি। আহনাব মাথা নেড়ে নিশাতের পিছনে হাঁটতে থাকে গাড়িতে। সরি, আমি না জেনেই রবিন স্যারকে। তুমি অফিসে বসের সম্মান বাঁচাতেই তো এমন করলে, তাই না? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বসো। ওকে। বুঝতে পারলাম না ম্যাম। আহনাফ। নিশাতের মুখে নিজের নামটা শুনে পুরো শরীরে কেমন যেন একটা প্রবাহ বয়ে গেল। জি জি ম্যাম। আমার নাম কি? নিশাত ম্যাম। নিশাত ম্যাম। বলতে বলতেই বাসায় ফিরে আসে নিশাত আহনাব। বাসায় ফিরে দুপুরে খাবারের পর আহনাব চুপচাপ বারান্দায় গিয়ে বসে আছে। হঠাৎ রুমে তাকিয়ে দেখে নিশাত ঘুমিয়ে আছে, ক্লান্ত তাই হয়তো। হঠাৎ একটা জিনিস মাথায় এলো, কাল তো ম্যামের জন্মদিন, কিছু উপহার আনা লাগবে। নিশাতকে বলে সে বের হতে দেবে না, তাই আহনাব চুপি চুপি বেরিয়ে যায়। দারোয়ানকে বলে যায় ম্যামকে বলতে সে বন্ধুর বাসায় যাচ্ছে। রিক্সা করে শপিং মলে গিয়ে শাড়ির দোকানে গিয়ে
এক একে কিছু শাড়ি দেখতে থাকে। 2টা শাড়ি পছন্দ হয়, কিন্তু দুটোর টাকা তো সে আনেনি, কোনটা নিবে ভাবতে থাকে। এদিকে ঘুম থেকে উঠে আহনাবকে না পেয়ে নিশাত একটু চিন্তায় পড়ে। তখনই টেবিলে একটা নোট পেয়ে হাতে নিয়ে দেখে সেটি আহনাব লিখে গেছে বন্ধুর বাসায় যাচ্ছে। নিশাত একটু রেগে যায়, তাও কি করবে আর। ফ্রেশ হয়ে কফি নিয়ে বারান্দায় বসে। এদিকে সব কেনাকাটা করে বন্ধুদের কিছু জিনিস ব্যবস্থা করতে বলে বাসায় ফিরে আসে আহনাব। 7টা বেজে গেছে। বাসায় ফিরে রুমে গিয়ে দেখে নিশাত টিভি দেখছে। সরি না বলে যাওয়ার জন্য। বসকে বাসার ব্যাপারে না বললেও হয়, ঠিক আছে? জি। টেবিলে পিঠে আছে, বসো, নিয়ে আসছি। নিশাত উঠে গিয়ে পিঠে আর কফি নিয়ে আসে। মুভি দেখবে? আচ্ছা ম্যাম। এরপর দুজন একটা মুভি দেখতে থাকে, কিন্তু আহনাবের মাথায় চলছে রাত 12টার প্ল্যান। 10টা 40 একটা কল আসে নিশাতের। নিশাত উঠে কথা বলতে বলতে বারান্দায় চলে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে। কে কল দিয়েছে? বন্ধুরা রাত 12টার পর আমার জন্মদিন, তাই যেতে বলল। কিছু অ্যারেঞ্জ করেছে হয়তো। যেতেই হবে। কেন, তোমার কিছু প্ল্যান আছে নাকি বসের জন্মদিনে? আছে। বস তো অফিসে দিতে পারবে। বলে নিশাত হাঁটা ধরে। যদি স্বামী হিসেবে না যেতে বলি? নিশাতের ভেতর ধক করে ওঠে। আলতোভাবে তাকাই আহনাফের দিকে। বলে দেখো। ম্যাম? ম্যাম? না মানে নিশাত, আজ আমারও কিছু প্ল্যান আছে, থেকে যান। নিশাতের বুক থেকে যেন একটা পাথর সরে যায়। ফোনটা তুলে কাউকে কল দেয়। হ্যালো, সরি আমি আসতে পারবো না, আমার স্বামী আজ আমাকে সারপ্রাইজ দেবে। আহনাফ চোখ বড় বড় করে তাকায়। কল কেটে নিশাত আহনাফের দিকে একবার তাকায়। এবার দেখি কি প্ল্যান তোমার বস বউয়ের জন্য। আহনাফের মুখে হাসি ফুটে ওঠে। কি প্ল্যান করেছে আহনাফ নিশাতের জন্মদিনের জন্য? রাত 11টা 30 বাজতে চলো। নিশাত বসে আছে একভাবে আহনাফের সামনে। আহনাফ বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। 11টা 45 বেজে যায়। আহনাফ উঠে দাঁড়ায়, হেঁটে বাইরে কোথাও চলে যায়। নিশাত বুঝতে পারছে না কোথায় গেল আহনাফ। কিছুক্ষণ পর আহনাফ হাতে একটা বক্স নিয়ে ফিরে আসে। এসে নিশাতের সামনে দাঁড়ায়। এতে কি? খুলে দেখুন। নিশাত বক্সটা খুলতে দেখে নীল আর মেরুনের মধ্যে একটা সুন্দর শাড়ি। নিশাত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে শাড়ির দিকে। 12টার আগেই দিলে যে। না এটা সারপ্রাইজ না, এটা পরে আসুন, জলদি যান, সময় হয়ে এলো। কিসের সময়? আহা যান না। নিশাত মাথা নেড়ে চেঞ্জ করতে চলে যায়। 11টা 57। নিশাত শাড়ি পরে বের হয়। নিশাতকে এই শাড়িতে দেখে আহনাফ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই যে দেখা হলো। সো সরি ম্যাম। এবার সারপ্রাইজটা। আসুন আসুন। নিশাতকে নিয়ে দ্রুত ছাদে চলে যায় আহনাফ। পুরো ছাদ অন্ধকার। ছাদ অন্ধকার কেন? কিছুই দেখা যাচ্ছে না। নিশাতের কথা শুনে একটু হাসি আহনাফ। তাদের বাড়িটার আশেপাশে কোনো বাড়ি নেই, তাই আলাদাও আলো নেই। 12টা বাজতেই একটা জোরালো শব্দ হয়, আর এক একে বাড়ির চারপাশ থেকে আতশবাজি আকাশে গিয়ে ফাটতে শুরু করে। একের পর এক পুরো আকাশ আলোকিত হয়ে যায়। নিশাত মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। এভাবে 5 মিনিট আতশবাজি ফাটার পর পুরো ছাদ আলোকিত হয়ে যায়। সুন্দরভাবে সাজানো ছাদ। নিশাত অবাক হয়ে সেদিকে তাকাতে থাকে। এইসব কখন, কিভাবে? তুমি তো আসলে যখন আপনি ঘুমিয়েছিলেন তখন এতে আমাকে কিছু মানুষ সাহায্য করেছে। বলতে নিশাতের বাবা নিশাতের এক ফ্রেন্ড কেক নিয়ে ভেতরে আসে। বাবা, মিলি। হ্যাঁ মা, আমি দুপুরে ফিরে দেখি তুই ঘুমাচ্ছিস। এরপর আহনাফ আমাকে বাকিটা বলল। সরি ম্যাম। না বলে। নিশাত কেক কাটে। প্রথম টুকরো হাতে নিয়ে দেখে আহনাফ দূরে দাঁড়িয়ে আছে। নিশাত এগিয়ে আহনাফের মুখে কেক পুড়ে দেয়। আহনাফ বড় বড় চোখ করে তাকিয়ে থাকে অবাক হয়ে। নিশাতের বাবা আর মিলি হাসতে থাকে। আহনাফ একটু লজ্জা পেয়ে যায়। নিশাত মা, কাল তুমি আর আহনাফ হায়ার গ্রামে বেড়াতে যাচ্ছ। বিকেলের ট্রেন।
বাবা এই হঠাৎ বিয়ের পর তোমরা কোথাও যাওনি, আর হায়াও বলল গ্রামে যাচ্ছে। ও এবার যেতে হবে ওর সাথে। কই? আপু তো আমাকে কিছু বলেনি। আজই বললো আমাকে। তোমার ফোন নাকি অফ? ও হ্যাঁ, সন্ধ্যায় অফ হয়েছিল। তাহলে কাল তৈরি হয়ে যাবে। বাবা অফিস থেকে সোজা যাবে। অফিস কেন? বাবা কিছু ফাইলে সাইন করতে হবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকাল। আহনাব তৈরি হয়ে বসে আছে, কিন্তু নিশাত এখনো তৈরি হচ্ছে। ম্যাম, আর কতক্ষণ লাগবে? 5 মিনিট। তুমি চাবি নিয়ে গাড়ি বের করে নাও, আমার টেবিলের চাবি। আহনাব মাথা নেড়ে চাবি বের করে বের হবে তখনই। সোফায় দেখো স্যুট রাখা নীলচে, ওটা পরে নাও। আমি তো পড়তে পারবো না, তাই না? ঠিক আছে ম্যাম। স্যুটটা হাতে নিয়ে গাড়ি চড়াই আহনাব। আয়নার সামনে দাঁড়াই আহনাব। দারুণ লাগছে তাকে। চাবি নিয়ে বেরিয়ে যায়। গাড়ি নিয়ে গেটের সামনে দাঁড়াই আহনাব। তখনই গেট খুলে বেরিয়ে আসে নিশাত। আহনাবের শাড়িটা পরে, খোলা চুল। রাতে যত সুন্দর লাগছিল তার থেকেও এখন অনেক গুণ বেশি সুন্দর লাগছে তাকে, একদম পরি। নিশাত এসে সামনে তার পাশে বসে। চালাও। জি ম্যাম। আহনাব কোনোভাবে চোখ সরিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। অফিসের নিচে সবে অপেক্ষা করছে নিশাতের জন্য ফুল নিয়ে। গাড়ি আসতেই সবে এগিয়ে আসে। আহনাব আগে বেরিয়ে দরজা খুলে দেয়। নিশাত বেরিয়ে আসে। সবাই অবাক, এই প্রথম নিশাত এভাবে অফিসে এসেছে। তাদের মধ্যে রবিনও এসেছে। সবার আগে সে এগিয়ে যায়। হ্যাপি বার্থডে নিশাত। এখনো রেগে আছো? আর তুমি এই সামান্য কর্মচারীর সাথে মিলিয়ে শাড়ি কেন পরলে? আর এই শাড়ি তো বেশ কম দামি। উজ্জ্বল মুখটা হঠাৎ রাগে লাল হয়ে যায় নিশাতের। তবে রাগ চেপে একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে পাশে দাঁড়ানো আহনাবের হাত আলতোভাবে ধরে। বিয়ের পর এই প্রথম আমার স্বামী আমাকে কিছু উপহার দিয়েছে, সেটা যেমনই হোক আমার জন্য সবচেয়ে মূল্যবান। কথাটা সবাই শুনে অবাক। আর আহনাব যেন সে যেন একটা ঘোরের মধ্যে আছে। তখনই হাতে একটা টান দিয়ে কাছে টেনে নেয় নিশাত। চলো। এরপর সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকে। এরপর সবাই অফিসের ভেতর যায় আর রবিন সেখান থেকে ফিরে যায়। আজ হেনার কেন যেন মন খারাপ, একদম চুপচাপ হয়ে আছে। দুপুরের মধ্যে সব কাজ শেষ করতে নিশাতের কেবিনে কেউ টোকা দেয়। নিশাত তাকিয়ে দেখে হায়া দাঁড়িয়ে আছে। আপু এসো এসো। শুভ জন্মদিন নিশাত বলে একটা উপহারের বক্স এগিয়ে দেয়। ধন্যবাদ আপু। তোমরা তৈরি? হ্যাঁ আপু। চলো তাহলে। ঠিক আছে আপু। নিশাত, হায়া আর আহনাব অফিস থেকে বেরিয়ে যায় আর রওনা দেয়। ট্রেন স্টেশনে এসে নামে তারা। আচ্ছা ম্যাম, আমরা তো গাড়িতেও যেতে পারতাম। মাঝে মাঝে ভিন্ন কিছুর অভিজ্ঞতা নিতে হয়, বুঝলে? জি আপু। নিশাত মুচকি হাসে। ট্রেনে উঠে বসে তিনজন। ট্রেন স্টেশন থেকে বেরিয়ে ছুটতে থাকে আপন গতিতে। টুকটাক গল্প করতে করতে তারা 9টায় পৌঁছে যায় সেই গ্রামের স্টেশনে। আগে নিশাত নেমে দাঁড়ায় স্টেশনে। তাকে দূর থেকে দেখেই কয়েকটা বখাটে এগিয়ে আসে। কি ম্যাডাম, একা নাকি? এগিয়ে দিই। ধীরে ধীরে নিশাতের খুব কাছে চলে আসতে থাকে, কিন্তু হঠাৎ ছেলেগুলোর চোখে ভয় বড় বড় হয়ে যায় আর এক পা দুপা করে পিছিয়ে যেতে থাকে। নিশাত ঘুরে তাকিয়ে দেখে হায়ার ট্রেন থেকে নামছে আর তাকে দেখেই ওরা পিছিয়ে যাচ্ছে। কিন্তু কেন? আপু তুমি ওদের চেনো? ওরা মিরাজ। বকেটের ছেলেগুলো একজন এগিয়ে আসে। তোমার হাত ঠিক আছে এখন? হায়ের কথা শুনে নিশাত তাকিয়ে দেখে মিরাজের বাঁ হাতে কবজি কাটা, যেন খুব বাজেভাবে ভেঙে গিয়েছিল। না আপু, বা হাতে কোনো কাজ করতে পারি না। আচ্ছা এখন যাও এখান থেকে, ওরা মেহমান। বলতে ছেলেগুলো সেখান থেকে চলে যায়। তখনই সব ব্যাগ নিয়ে ট্রেন থেকে নামে আহনাব। আপু ওরা তোমার কথা শুনছে কেন? কয়েক বছর আগে তোমার মতো আমাকেও এভাবে বিরক্ত করছিল ওরা। এরপর? তোমার ভাইয়া আমার ঠিক পেছনেই ছিল। আর কি? বুঝতে পেরেছি। কি হয়েছে এখানে? কিছু না।
স্টেশন থেকে বেরিয়ে আসতেই দেখে হায়ের জন্য গ্রামের কয়েকজন গাড়ি নিয়ে অপেক্ষা করছে। গাড়িতে উঠে বেরিয়ে যায় স্টেশন থেকে। সারাদিন ট্রেনে থাকার ফলে আহনাব অনেক ক্লান্ত হয়ে যায়, তাই গাড়িতে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু গাড়ির ঝাঁকানিতে মাথা সোজা রেখে ঘুমানো কঠিন। এটা দেখে নিশাত আহনাবের মাথাটা নিজের কাঁধে রাখে। বাড়ি পৌঁছে আলাদা রুমে চলে যায় নিশাত আহনাব। এখানে এসেও আহনাব ফ্লোরে বালিশ নিয়ে শুয়ে পড়ে। এটা দেখে বিছানা থেকে আরেকটা বালিশ ছুঁড়ে মারে নিশাত। বালিশ মুখে লাগতে লাফিয়ে ওঠে বসে আহনাব। জি ম্যাম। উপরে এসে শুয়ে পড়ো। আপনি নিচে ঘুমাবেন? হ্যাঁ ম্যাম, নিচে ঠান্ডা অনেক। আমি কেন নিচে ঘুমাবো? তাহলে অন্য রুমে। কেন? তো কই ঘুমাবেন? এখানেই। তো আমি কেন যাব? আসতে বলেছি তাই। না মানে। এসো। ধমকিয়ে বিছানায় শুয়ে পড়ে আহনাব, তবে মাঝে একটা বালিশ দিয়ে। নিশাত মুচকি হাসে। মাঝরাতে আহনাব জেগে উঠে একটা ছোঁয়ে। চোখ মেলে তাকিয়ে দেখে নিশাত তাকে জড়িয়ে আছে। আহনাব আটকে উঠতে যাবে, কিন্তু তার আগে নিশাত তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আহনাব ভেবেছিল নিশাত ঘুমে, কিন্তু এবার বুঝতে পারছে সে ঘুমে নেই। নিশাত এসে আলতো করে আহনাবের গালে চুমু দেয়। আহনাব অবাক হয়ে তাকিয়ে থাকে। ম্যাম আপনি? নিজের বউকে কেউ এভাবে ম্যাম বলে? সত্যি বলতে অনেক কিউট লাগে তোমার এই ম্যাম বলা। আহনাব কিছু বলতে যাবে, তার আগে নিশাত তার বুকের উপর ঝুঁকে ঠোঁটে ঠোঁট রেখে দেয়। আহনাবের শরীর ঠান্ডা হয়ে যায়। নিজের অজান্তে চোখ বন্ধ হয়ে যায়, হারিয়ে যায় নিশাতের মাঝে। এদিকে রাতের ট্রেনের জন্য অপেক্ষা করছে রবিন, অন্যদিকে হাসপাতালে। আর কতদিন ঘুমিয়ে থাকবে ডাক্তার? বলা যাচ্ছে না, তবে ওর অবস্থা উন্নতি হয়েছে। 1 বছরের বেশি সময় হয়ে গেল, ওকে জাগিয়ে তুলুন। আমরা চেষ্টা করছি। সকালে ঘুম ভেঙে যেতেই আহনাব লক্ষ্য করে নিশাত তার বুকের উপর ঘুমিয়ে আছে। হুট করে উঠতে গেলে নিশাতের ঘুম ভেঙে যায়। নিশাত নিজেকে আহনাবের বুকে পেয়ে একটু লজ্জা পায়, কিন্তু নিজেকে সামলে বুকে শুয়ে চোখ কষলে আহনাবের দিকে তাকায়। কটা বাজে? 9টা। এ বাবা, এতক্ষণ ঘুমানো ঠিক হয়নি, ওঠো। কাল রাত আসলে। চুপ, ফ্রেশ হয়ে এসো। আহনাব মাথা নেড়ে উঠে চলে যায়। নিশাত হেসে বেরিয়ে যায়। আহনাব ফ্রেশ হয়ে এসে দেখে নিশাত তার জন্য পাঞ্জাবি বের করে গেছে। পাঞ্জাবি পরে বের হবে তখনই ফোন বেজে ওঠে। নাম্বারটা চেনা না, অচেনা। রিসিভ করতেই। স্যার, আপনি আহনাব স্যার? অচেনা কণ্ঠে। জি। জি, আপনার একটা পার্সেল রয়েছে। কিন্তু আমি তো শহরে নেই। জি জানি স্যার, আপনার ঠিকানাটা দিলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আমি এখন আছি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। বলে কল কেটে যায়। এই সময় পার্সেল কে পাঠাচ্ছে আর কেন, এসব না ভেবে বেরিয়ে নাস্তার টেবিলে গিয়ে দেখে হায়া নিশাত বসে আছে। খুব ভালো হলো। জি আপু। দুজনের জন্য আজ একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আপু? এখনই বলবো না, বিকেলে। কি বলো না। আহনাফ, তোমার কাছে কোনো কল এসেছে? হ্যাঁ আপু, একটু আগেই। আচ্ছা, তাহলে বিকেলেই জেনে যাবে। আহা, বলো না। না, খেয়ে দ্রুত। এরপর আমরা গ্রাম দেখতে বের হব। আচ্ছা। আহনাব নাস্তায় বসে। নাস্তা শেষ করে তিনজন গ্রামের রাস্তা ধরে হাঁটা শুরু করে গ্রাম দেখতে। দুধারে মাঠ আর রাস্তার ধারে উঁচু উঁচু গাছ আর শীতল ছায়ার মধ্য দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে। আর সেই রাস্তা ধরেই তিনজন হাঁটছে। মাঝে মাঝে পাশ দিয়ে শালিকের দল উড়ে যাচ্ছে। এক মনোরম পরিবেশ। হাঁটতে হাঁটতে হায়া আর নিশাত হাসি তামাশা করছে। হঠাৎ নিশাত হাঁটতে হাঁটতে আহনাবের এক হাত জড়িয়ে ধরে। আহনাব চমকে উঠে তাকায়, কিন্তু নিশার জন্য এটা ভুল করে ধরেনি। সে ধরেই হাঁটছে আর হায়ার সাথে কথা বলছে। আহনাব তাকিয়ে আছে নিশাতের দিকে। আমাকে পরে সারাক্ষণ দেখতে পারবে, রাস্তা দেখো এখন। জি ম্যাম। কথাটা শুনে চোখ বাঁকিয়ে তাকায় নিশাত। এতে ভয়ে গলা শুকিয়ে যায় আহনাবের। আহনাবের চোখে মুখে ভয় দেখে নিশাত হেসে দেয়। আহনাব একটু মুচকি হাসে। দুপুর হয়ে আসতেই তারা বাড়ির দিকে হাঁটা শুরু করে।
হঠাৎ দূর থেকে একটা বুড়ো লোক ছুটে আসে, এসে হায়ার সামনে দাঁড়ায়। হায়া মা, তুমি এসেছো, আমাকে বলনি কেন? কাকা, আমি রাতে এসেছি। আমি তো বিকেলে আপনার বাড়ি যেতাম। সে তো যেতেই হবে, আজ তো তোমার মিলির গায়ে হলুদ, কাল বিয়ে। কি বলেন? আমাদের মিলি বিয়ে? বাবা, কত বড় হয়ে গেল, বুঝতেই পারিনি। তুমি কিন্তু সময় করে চলে আসবে, মিলি জানলে কিন্তু নিজে গিয়েই টেনে নিয়ে আসবে তোমাকে। কাকা, আমি যাব। মিলির বিয়ে আর আমি যাব না, তা হয়? আচ্ছা মা, শুনে খুশি হলাম। এখন চাই, অনেক কাজ তো মা, মেয়ের বাবা তো। বলেই লোকটা ধান ক্ষেতের আইল ধরে একটা বাড়ির দিকে চলে যায়। আজ গায়ে হলুদে যেতে হবে, গ্রামের বিয়েটাও দেখে নেবে তোমরা। আপু, বেশ ভালো হলো। আমি কখনো গ্রামের বিয়ে দেখিনি, আজ দেখব। আপু, তাহলে তো আমাকে একটু শপিং মলে যেতে হবে। কেন? আসলে আমি গলায় পরার কিছু আনিনি। শাড়ির সাথে কিছু না পরলে কেমন লাগবে বলো? এইখান থেকে সবচেয়ে কাছের শপিং মলের দূরত্ব 3 ঘন্টার। কি বলো? তাহলে বললাম না, ভেবো না, সারপ্রাইজ আছে। আচ্ছা, তুমি কি বলবে ঠিকভাবে? বাড়ি চলো। হ্যাঁ আপু, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তোমার তো সারাদিনই ক্ষুধা পায়। আসলে সত্যি খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো। বাড়ি এসেই হায়া রান্নার খোঁজ নেয়। বাড়ির লোকেরা জানে সবই। এদিকে নিশাত গোসল শেষ করে এসে আয়নার সামনে দাঁড়ায়। ভেজা চুল, এখনো পানি পড়ছে। তখনই পেছন থেকে আহনাফ এসে তাকিয়ে দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকে। কেন যেন একটা নেশার মতো কাজ করছে নিশাতকে দেখে। এইদিকে এসো তো। হ্যাঁ। আহনাফ এগিয়ে যায়। নিশাত তোয়ালেটা আহনাফের হাতে ধরিয়ে দেয়। আমার চুলটা মুছে দাও হালকা হাতে। আমি? কোনো সমস্যা? না মানে। কোনো সমস্যা? না ম্যাম। নিশাত আয়নার সামনে বসে আর আহনাফ পেছনে দাঁড়িয়ে আস্তে আস্তে চুলে তোয়ালে বুলিয়ে শুকাতে থাকে। তা রাতে কি রঙের পাঞ্জাবি পরবে? জানি না, একটা পরলেই হলো। জানি না মানে? এখনো ভাবোনি? না মানে। থামো, হয়েছে। জি। কালো পাঞ্জাবি আমি আয়রন করে রাখবো। জি আচ্ছা। অনুষ্ঠান শেষ করে বেশ কয়েকদিন পর নিশাত আর আহনাফ হায়ার থেকে বিদায় নিয়ে শহরে চলে আসে। নিশাত আগে থেকে পরিবর্তন হয়েছে, এখন আর রাতে একা বাইরে যায় না। আহনাফকে কেয়ার করে, তবে আহনাফ বুঝতে পারছে না তাকে ভালোবাসে নাকি বাসে না। সকালে নাস্তা করে দুজন অফিসে গেল। আহনাফ তার কলিগ হেনার সাথে কথা বলছিল, এমন সময় পিয়ন আসলো। স্যার, আপনাকে ম্যাডাম ডাকছে। গিয়ে বলে আসছি। ম্যাডাম আসবো? আসেন। ম্যাডাম দরজা লক করলেন কেন? আমি কি কিছু করেছি? বসেন। আপনি অফিসে গল্প করতে আসেন? না মানে ম্যাডাম, এই কথা বলছেন কেন? আমি যে প্রশ্ন করেছি তার উত্তর পাইনি। না মানে ম্যাডাম, একটু কথা বলছিলাম। না মানে জি। আর কিছু বলতে পারলাম না। ম্যাডাম আমার কলার ধরে তার মুখের সামনে নিয়ে আসলো। তারপর যা হলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ম্যাডাম আমার ঠোঁটের সাথে তার ঠোঁট লাগিয়ে দিল। পাক্কা 5 মিনিট পর ছেড়ে দিয়ে দুজন হাঁপাচ্ছি। আর আমি ভাবছি, এই মেয়ে আমার সাথে এটা কি করলো? আমার ভাবনার মাঝে হঠাৎ ম্যাডাম বলল, কই, আমার সাথে তো বলেন না। তুই এরপর থেকে যদি ওই মেয়ের সাথে কথা বলিস তাহলে তোর একদিন কি আমার একদিন। আমি কোনো কথা বললাম না। তারপর ম্যাডাম আবারও বলল, এখন আমার সামনে বসে থাক। আমি বলে দিচ্ছি কাল থেকে আপনার সিট আমার পাশে করে দিতে। আমি তো অবাক, এই মেয়ে বলে কি? আমি স্বপ্ন দেখছি না তো? আমার ভাবনার মাঝে আবারও বলল, এত অবাকের কিছু নাই। আর হ্যাঁ, কথা বলার জন্য আমি আছি। ওকে ম্যাডাম। ম্যাডাম কাজ করছে আর আমি তাকে দেখছি। আজ অনেক সুন্দর লাগছে ম্যাডামকে। আমি এক ধ্যানে তাকিয়ে আছি। এর ভিতর লাঞ্চের সময় হয়ে গেছে, তাই ম্যাডাম আমাকে ডাকলো। আমাকে দেখার জন্য সারা রাত পড়ে আছে। আসো, লাঞ্চ করে আসি। আপনি একটু আগে যে জিনিস খাওয়াইলেন তাতে আর খিদে থাকে? কিছু বললে? না, আমি কিছু বলিনি। আচ্ছা তাহলে চলো। আমি আর ম্যাডাম অফিসের পাশে একটা রেস্টুরেন্টে আসলাম। খাবার অর্ডার দিল।
খাবার খেয়ে অফিসে চলে আসলাম। আজকে এভাবেই দিনটা কেটে গেল। অফিস শেষ করে দুজনে বাসায় ফিরলাম। আমি ফ্রেশ হয়ে বসে মোবাইলে ফেসবুকে ঢুকলাম। হঠাৎ ম্যাডাম রুমে এসে বলল, তোমার মোবাইলটা দাও তো। কেন? আমি দিতে বলেছি। আমি ম্যাডামকে ফোনটা দিলাম। ম্যাডাম ফোন নিয়ে বলল, তোমার ফেসবুক ইনস্টাগ্রাম পাসওয়ার্ডটা দাও তো। কেন? আমি পাসওয়ার্ড দিব কেন? তোরা তো মেয়েদের সাথে কি, আমি তোর বউ, তুই একমাত্র আমার। অন্য কারোর সাথে কথা বললে তোর একদিন, আমার যা লাগে। দে পাসওয়ার্ড দে। এইভাবে কেউ মারে? ভালোভাবে বললেই দিয়ে দিতাম। গুন্ডি কোথাকার। কিছু বললে? না, এই নেন। তারপর আমার ফেসবুক ডিটেকটিভ করে নতুন একটা অ্যাকাউন্ট করে দিল। আমি তার হাতে থাপ্পড় খেয়ে আবুলের মতো বসে আছি আর ভাবছি এই মেয়ে আসলে চাইটা কি। হঠাৎ ম্যাডাম রুমে এসে বলল, চলো খাবে। না, আমার খিদে নেই। আমি বলছি খাবে মানে খাবে। সব আমার কথা মতো হবে নাকি? হ্যাঁ, সব আমার কথা মতো হবে। এই কথা বলে ম্যাডাম আমার কলার ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দিল। আমি তার দিকে তাকাতেই দেখলাম লজ্জায় হয়ে গেছে সব। সেই করে আবার সেই লজ্জা পায়। তারপর বলল, আমি তোর বউ, তুই আমার কথা শুনবি না কার কথা শুনবি? আচ্ছা ম্যাডাম। হুম, আমি তো ম্যাডামই। নেক্সট টাইম যদি ম্যাডাম বলো তাহলে খবর আছে। তাহলে কি বলবো? আমি তোর বউ, তাই নিশাত বলে ডাকবি। আচ্ছা। চলো খেতে চলো। আমার খিদে নেই। আহালে, আমার বাবুটা রাগ করেছে। রাগ করো না, আমি তোমার 5টা না 10টা না একটা মাত্র বউ। আমার উপর রাগ করো না। রাতে আদর দিমনে। চলো এখন খাবে। তারপর ম্যাডাম আর আমি ডিনার শেষ করে রুমে আসলাম। আমি নিচে ফ্লোরে বিছানা করছিলাম, তখন ম্যাডাম বউ আসলো। তুমি এটা কি করছো? ঘুমাবো, বেড ঠিক করছি। না, তুমি এখানে ঘুমাবে না। তাহলে? উপরে আমার সাথে ঘুমাবে। কিন্তু কোনো চিন্তা নয়। তারপর আমি আর কোনো কথা না বলে খাটের এক কর্নারে গিয়ে অন্যদিকে তাকিয়ে শুয়ে আছি। এরপর নিশাত আমার পেছন থেকে জড়িয়ে ধরলো। এসব কি হচ্ছে? তুমি এভাবে জড়িয়ে ধরছো কেন? আমার না কোলবালিশ জড়ায় ধরে ঘুমানোর অভ্যাস। তাহলে তুমি ওপাশে কোলবালিশ আছে, সেটাকে জড়িয়ে ধরে ঘুমাই। এখানে কোনো কোলবালিশ নেই। মানে আমার কোলবালিশ কোথায় গেল? ওটা আমি ফেলে দিয়েছি। ফেলে দিছো মানে? কিন্তু কেন? কারণ এই ছোট খাটে 3 জনে ঘুমাতে পারবো না। 3 জন কোথায়? এখানে তো মাত্র 2 জন, আমি আর তুমি। ওই যে কোলবালিশকে নিয়েই তো 3 জন। আমি তো ওই কোলবালিশটা ছাড়া ঘুমাতে পারি না। তাহলে এখন আমি কি জড়িয়ে ধরে ঘুমাবো? কেন তুমি আমাকে আর আমি তোমাকে দুইজনকে জড়িয়ে ধরে ঘুমাবো? না, আমি তোমাকে কিছুতেই জড়িয়ে ধরে ঘুমাবো না। তুমি না ঘুমালে না ঘুমাবে, কিন্তু আমি তো তোমাকে জড়িয়ে ধরেই ঘুমাবো। এই কথা বলে আবার আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি আর কিছুই বললাম না, কারণ জানি আমার কথা শুনবে না। আমারও মন চাচ্ছে ওকে ভালোবেসে বুকে জড়িয়ে নিতে, কিন্তু কেন জানি না একটা বাধা অনুভব করছি। আজ সারা দিনটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারিনি। আর আমাকে যে মেনে নিয়েছে এটা তো আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এসব কথা ভাবছিলাম, তখন ম্যাডাম মানে বউ বলল, শুনছো? আমার না আদর লাগবে। আপনার আদর লাগবে? আমি কি করতে পারি? তুমি কি করতে পারো মানে কি? আমার আদর লাগবে। আপনার আদর লাগবে, আপনি নিয়ে নেন। আমি না করছি নাকি? হায় আল্লাহ, আমার কি ফাটা কপাল, এমন আনরোমান্টিক একটা স্বামী দিলা। আমি আনরোমান্টিক? তো কি? রোমান্টিকতা দেখতে চান, সামলাতে পারবেন তো? তুমি দিয়ে দেখো না। শোনো না, বলেন। আমার তোমার মতো একটা ছেলে বাবু লাগবে। আমার তো আপনার মতো একটা মেয়ে বাবু চাই। সে দেখা যাবে, আগে আল্লাহ যেটা দিবে ওইটাই। আগে তো বাবু আসার কাজ শুরু করবে, নাকি এমনি এমনি প্লে স্টোর থেকে আসবে? আর কি, আমি সম্মতি পেয়ে ম্যাডামকে কাছে টেনে নিলাম। তারপর একে অপরের মাঝে মিশে গেলাম। আমি ম্যাডামের নাভিতে একটা চুমু খেলাম। তারপর নিচে নামতে লাগলাম আর ম্যাডাম আমার সারা শরীরে কিস করছে।
আর এক হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এরপর আমরা চলে গেলাম অন্য জগতে। সকালে ঘুম ভাঙল নিশাতের চুলের পানিতে। চোখ খুলে দেখলাম নিশাত মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে। আমি বললাম, তুমি একা শাওয়ার নিলে? তাহলে কি করব? দুজনে একসাথে নিতাম। আহা, শখ কত! অফিসে যেতে হবে, তাড়াতাড়ি ওঠো। এতদিন পর বউকে কাছে পেলাম, আর বউ কিনা আনরোমান্টিক। হায় আল্লাহ। রাতে দেখা যাবে কত দূর পারো। এখন রেডি হয়ে নাও, অফিস যাব। নিশাত ওর ফোনে আমার আইডি লগ ইন করে সোজা আগে মেসেঞ্জারে ঢুকলো। এই মেয়েদের শুধু একটাই কাজ, একটু কারোর সাথে কথাও বলতে দেবে না। আল্লাহ জানে যে এখন কি হতে চলেছে। আগে দু একটা মেয়ের সাথে এমনি কথা বলতাম, যদি এটা মাইন্ড করে তাহলে আমি শেষ। ও ফোনের দিকে একবার তাকাচ্ছে আর আমার দিকে একবার তাকাচ্ছে। ভাব ভালো না, ও দেখুক। ততক্ষণে বারান্দায় থেকে ঘুরে আসি, না হলে এখানে থাকলে আমি শেষ। তাই টুক করে বারান্দায় চলে আসলাম। নীলা একদিকে ফোনের মেসেজগুলো দেখে রেগে আগুন। শালার হারামি একটা, আমি থাকতেও অন্য মেয়ের সাথে কথা বলা। দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। আরে কই গেল হারামিটা? গেল কোথায়? নিশ্চয়ই কেটে পড়েছে। দাঁড়া, যাবি কোথায়? তোকে এমন পেটাবো না যে কথা বলা ভুলে যাবি। আবার কখন থেকে শেখাবো। তবে গেল কোথায়? বারান্দায় গেছে মনে হয়। এই যে এখানে বসলাম, আজকে আয়, তোকে কুচি কুচি করে কেটে আলুর সাথে ভাজি করে রুটি দিয়ে খাবো। কিছুক্ষণ পরে আমি আস্তে আস্তে রুমে ঢুকলো। দেখলাম নিশাত বসে আছে খাটে, হাতে অসহায় ফোনটাকে ধরে আছে। আমিও যখন খুব অসহায়, কি ঘটতে চলেছে আমার সাথে কে জানে। মাথা নিচু করে একটু একটু করে নীলার দিকে এগিয়ে গেলাম। নিশাত আমাকে দেখেই দাঁড়িয়ে গেল। নিশাতের চোখ লাল হয়ে গেছে। ও রেগে গেলে এমনটা হয়। আমার ফোনটা খাটে ছুঁড়ে ফেলে দিল, তারপর আমার সামনে আসলো আর ঠাস ঠাস। দেখেন তো আপনারা, গালটা কোনো দিকে বাঁকা হয়ে গেল নাকি? মনে হয় হয়নি, ঠিকই আছে। মেয়েদের হাতে এত পাওয়ার আগে জানলে রুমেই আসতাম না, আর মাইরও খেতাম না। দুই গালে দুই হাত রেখে দাঁড়িয়ে আছি, না জানি আবার দেয় নাকি, তাই আর রিস্ক নিলাম না। হাত সরাচ্ছি না। নীলার আগে সুরেই বলল, এইসব কি? কোন সব? এই যে এতগুলো মেয়ের সাথে কিসের কথা? ও তো অনেক আগে বলেছিলাম, সেই কবে, আমার ভালো করেই মনে নেই। কথা বলতে বলেছি? তুমি তো জিজ্ঞাসা করেছো। করেছি। তাই তোমার কি? আইডি ডিঅ্যাক্টিভেট করো এক্ষুনি। এত স্বাদের আইডি নষ্ট করব? আর সেটা এক্ষুনি। আচ্ছা। নিশাতের রাগ চরমে, তাই যা করতে বলছে চুপচাপ করাই ভালো। ছোট বাচ্চার মতো কথা মতো কাজ করলাম। আইডি বাতিল। নিশাত আমার সামনে এসে হাত দিয়ে আমার হাত সরিয়ে নিল গাল থেকে। মনে হয় লাল হয়ে গেছে। হাত সরিয়ে আমার গালে হাত রেখে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। ওর চোখে পানি। বুঝতে পারছি না কি হলো আবার। এই তো এক্ষুনি রেগেছিল, এখন আবার চোখে পানি কেন? আবার কোনো ভুল করে ফেললাম নাকি? আবার কি করলাম রে বাবা? নীলাকে বললাম, আবার কিছু কি করে ফেললাম? কাঁদছো কেন? কিছু না, তোমার খুব লেগেছে তাই না? কই না তো। গালটা লাল হয়ে গেছে, সরি। আরে কিছুই হয়নি, তুমি কান্না থামাও। তুমি চাইলে আমাকে মারতে পারো। কী সব বলছো? খুব ব্যথা করছে? একদম না। তাহলে এমন ফুলে গেছে কেন? মিথ্যা বলছো কেন? জানি অনেক ব্যথা লাগছে, আমার মাথা কাজ করছিল না। আসলে তোমাকে আমি আর কাউকে পেতে দিতে চাই না, তুমি শুধুই আমার। আমি জানি সোনা, আর কখনো কারোর সাথে কথা বলবো না, প্রমিস। এইদিকে আসো, একটু বরফ লাগিয়ে দেই। না, ওসব লাগবে না, কিছু হয়নি তো। তবুও। আচ্ছা বরফ লাগবে না, তুমি শুধু আমাকে ওইটা একটু দিলেই হবে। কোনটা? ওই যে ওইটা। আরে বাবা, ওইটা কোনটা? ওই যে মিষ্টি। ও দাঁড়াও, আসছি। কোথায় যাও? মিষ্টি খেতে চাইলে তো ফ্রিজ থেকে নিয়ে আসি। হো আল্লাহ, আমি ওই মিষ্টির কথা বলি নাই। তাহলে? তোমার ঠোঁটের মিষ্টি। কি ফাজিল একটা! আমি কি না করেছি? তোমার জিনিস তুমি খাবে। আচ্ছা তাহলে কাছে আসো। আমি পারবো না, তুমি আসো। আচ্ছা। এইভাবে কেউ কিস করে?
একটু হলেই তো মরে যেতাম। এই কথা বলে না আমার বাবুর আম্মু, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? এখনো হয় নাই, তুমি কত দূর পারো জানা আছে। আচ্ছা চলো দেখাই আমি কি পারি।